শনিবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দৈনিক সূচি থেকে এ তথ্য জানা যায়। সূচি অনুযায়ী শনিবার বেলা ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শুরু হবে মতবিনিময় অনুষ্ঠান। অনুষ্ঠানটি চলবে রাত ৮টা পর্যন্ত। তবে এতে কোন কোন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে তা জানা যায়নি। মতবিনিময়ের আলোচ্য সূচি সম্বন্ধেও কোনো ধারণা মেলেনি। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা আত্মগোপনে আছেন। অনেকেই বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। এই পরিস্থিতিতে গত ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এর আগেও বিভিন্ন সময় বিএনপি, জামাত সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন ডক্টর ইউনূস। তবে এসব আলোচনায় আওয়ামী লীগ বা তাদের রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের কোনো নেতাকে দেখা যায়নি। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে পরবর্তী নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানানো হয়েছে। তবে অন্তর্বর্তী এখনো এ বিষয়ে কোনো ধারণা দেয়নি। গত বুধবার ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাজদুপুয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেছেন, ছাত্রদের নেতৃত্বে বিপ্লব অন্তর্বর্তী সরকারকে দেশ পুনর্গঠনের এক অনন্য সুযোগ এনে দিয়েছে। এটি একটি বড় দায়িত্ব, কিন্তু আমরা এটিকে একটি বড় সুযোগ হিসেবে দেখছি। যদি আমরা এই সুযোগটি কাজে লাগাতে না পারি তবে এটি একটি বড় ব্যর্থতা হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণ যতদিন চায় বা যতক্ষণ চায় ততদিন থাকবে। এদিকে বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকার আন্তরিকতা, দেশপ্রেম ও যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা দেশকে একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা নির্বাচনের দিকেও যেতে পারবেন। প্রয়োজনীয় সংস্কার সমূহ পূরণ করবেন বলে আমরা মনে করি। প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। আগামী ৬ মাসের মধ্যে জুলাই গণহত্যার বিচার দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভা শেষে এ দাবি জানান তিনি। শব্দ সংকেত ব্যবহার করে যক্ষ্মার মতো শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে সক্ষম এমন একটি এআই টুল তৈরি করতে যাচ্ছে গুগল। এই লক্ষ্যে ইতিমধ্যেই গুগলের ফাউন্ডেশন এআই মডেলকে হাঁচি, কাশি ও শ্বাসকষ্টের ৩০০ মিলিয়ন শব্দ দিয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। আগাম শনাক্তকরণ বার্তা প্রেরণের মাধ্যমে ঘনবসতিপূর্ণ এলাকায় শ্বাসযন্ত্রের রোগ ছড়িয়ে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এআই টুলটি। পাশাপাশি যেসব এলাকায় স্বাস্থ্যসেবা সহজলভ্য নয় সেখানেও একেবারেই শুরুতেই রোগের লক্ষণ শনাক্ত করার মাধ্যমে রোগীর আরোগ্য লাভের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে এই টুলটি। স্মার্টফোনে থাকা এই টুলটি হাঁচি, কাশি ও শ্বাসকষ্টের শব্দ বিশ্লেষণ করে শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগ আগাম শনাক্ত করতে পারবে। উল্লেখ্য, এআই প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের অনুভূতিকে ডিজিটালাইজ করার চেষ্টায় গুগলের অংশগ্রহণ এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালে গুগলের ভেঞ্চার ক্যাপিটাল ডিভিশন জিবি থেকেও এমনই একটি প্রজেক্টে বিনিয়োগ করা হয়েছিল। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জন নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ৭৩ জন নিহতের পর এই অভিযান চালানো হয়। করাচি ভিত্তিক সংবাদ মাধ্যম ডন বলছে, নিহত ৫ জনের সবাই সন্ত্রাসী বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এই অভিযানে ৩ জন আহত হয়েছে। এগুলো আসলে ইন্টেলিজেন্স বেসড অপারেশন বা আইবিও। শুক্রবার বেলুচিস্তানের বিভিন্ন জেলায় এসব অভিযান চালানো হয়। কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পথে ফাইনালে ২টি গোল করেছিলেন বাংলাদেশি ফরোয়ার্ড মিরাজুল ইসলাম।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরার পুরস্কারটাও উঠেছিল বাংলাদেশি তরুণ এ ফরোয়ার্ডের হাতে। আরেক ফরোয়ার্ড রাব্বি হোসেন রাহুলও টুর্নামেন্ট জুড়ে ড্রিবলিংয়ে, গতিতে, গোলে মুগ্ধতা ছড়িয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশে ফেরার পর আরও বড় সুখবর পেয়েছেন মিরাজুল রাব্বিরা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। কেবল এ দুজন নয়, বয়সভিত্তিক পর্যায়ের এ সাফ দল থেকে ডাক পেয়েছেন মিডফিল্ডার চন্দন রায় ও ডিফেন্ডার শাকিল আহাদ। এর মধ্যে রাব্বি ও চন্দন রায় এর আগে ক্যাম্পে ডাক পেয়েছিলেন এবং রাব্বি জাতীয় দলের হয়েও খেলেছেন। তবে মিরাজুল ও শাকিল এবারই প্রথম ডাক পেয়েছেন জাতীয় দলে।